ইউনিট 1, 2, 3 হয়েছে কিনা অ্যাপ্লাইড সোশ্যাল সাইকোলজির আন্ডারে হয়েছে কিনা আমাকে একটুখানি বলবি, যে কোন ম্যাডাম কি শুরু করিয়েছেন অ্যাপ্লাইড সোশ্যাল সাইকোলজি? না ম্যাম। আচ্ছা, যাই হোক, আমি একটুখানি ইন্ট্রোডাকশন দিয়েই লাস্টেরটা শুরু করছি। দেখ, এই যে অ্যাপ্লাইড সোশ্যাল সাইকোলজি, এটা আমরা আগের সেমিস্টারে যে সোশ্যাল সাইকোলজি পড়ে এসেছিলাম তারই অ্যাপ্লিকেটিভ পার্টটা হচ্ছে অ্যাপ্লাইড সোশ্যাল সাইকোলজি। আগের সেমিস্টারে আমরা অ্যাটিটিউড পড়েছি, প্রেজুডিস পড়েছি, তোরা দেখতেই পাচ্ছিস এই পেপারেও কিন্তু সেই লাইকার্টের অ্যাটিটিউড স্কেল করছি, এথনিক প্রেজুডিস করছি হুবার্টাসের। তো এখানে কি হচ্ছে, এইগুলো আমরা অ্যাপ্লিকেশন করে দেখছি যে এগুলো বেসিক্যালি কি রকম হয়। তো অ্যাপ্লাইড সোশ্যাল সাইকোলজিতে আমরা সেই জায়গাগুলোকেই দেখছি যেগুলো আমরা থিওরিটিক্যালি সোশ্যাল সাইকোলজির মধ্যে পড়ে এসেছিলাম, যেখানে প্রেজুডিস, অ্যাটিটিউড, ইন্টারপার্সোনাল অ্যাট্রাকশন, গ্রুপের কনসেপ্ট, কোঅপারেশন, কম্পিটিশন, এই যে জিনিসগুলো আমরা যা কিছু পড়ে এসেছি সেইগুলোরই অ্যাপ্লিকেটিভ পার্ট হচ্ছে অ্যাপ্লাইড সোশ্যাল সাইকোলজি। এবার এই অ্যাপ্লিকেশনের জায়গাগুলো কোথায় হতে পারে? এনভায়রনমেন্টে হতে পারে, ডাইভার্সিটি, বিভিন্ন ডাইভার্সিটি এরিয়াতে হতে পারে, ওয়ার্কিং সেক্টর, হেলথ সেক্টর, লিগাল সিস্টেমের মধ্যে আমরা সোশ্যাল সাইকোলজিকে অ্যাপ্লাই করতেই পারি। মিন্স ধর একটা হেলথ সেক্টর, সেখানে প্রত্যেকটা এমপ্লয়ীদের অ্যাটিটিউড কিরকম হচ্ছে, বা যারা তাদের পেশেন্ট পার্টির সাথে তারা কিভাবে বিহেভিয়ার করছে, সেখানে তাদের মধ্যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ কেমন তৈরি হচ্ছে, সেখানে গ্রুপিং এর কনসেপ্টটা কি, এই প্রত্যেকটা ফিল্ডেই কি রয়েছে। আমরা এগুলো তো সবকটাই হচ্ছে একটা সোশ্যাল অর্গানাইজেশন। তো প্রত্যেকটা সোশ্যাল অর্গানাইজেশনে আমাদের যা কিছু ইমপ্লিকেশন, সেই ইমপ্লিকেশনস গুলো বা অ্যাপ্লিকেশনস গুলো আমরা কিভাবে করছি সেটাই হচ্ছে অ্যাপ্লাইড সোশ্যাল সাইকোলজির আন্ডারে আমরা পড়বো। এবার এখানে বেসিক্যালি অ্যাপ্লাইড সোশ্যাল সাইকোলজি কি এই নিয়ে তোর ইন্ট্রোডাকশনটাতে বলা আছে। আবার ইউনিট 2 আর 3 এর মধ্যে তোরা পড়বি হচ্ছে কোন কোন এরিয়াতে, যেমন এনভায়রনমেন্ট, ডাইভার্সিটি, ওয়ার্ক, হেলথ, লিগাল সিস্টেমে এইগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করি, সোশ্যাল সাইকোলজিকে কিভাবে অ্যাপ্লাই করি এই জায়গাগুলোতে, সেগুলো দেখবি। আর আজকে আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ইউনিট 4, মিন্স যেটার নাম ইন্টারভেনশন এন্ড ইভ্যালুয়েশন। দেখ, যে সেক্টর গুলোতে, যেমন এখানে রয়েছে এনভায়রনমেন্ট, ডাইভার্সিটি, ওয়ার্ক, হেলথ, লিগাল সিস্টেম, প্রত্যেকটা সেক্টরে কিছু না কিছু সোশ্যাল প্রবলেম অ্যারাইজ হয়। সেই সোশ্যাল প্রবলেমস গুলোকে আমাদেরকে কি করতে হয়? ইন্টারভেন্ট করতে হয়। কিভাবে সোশ্যাল সাইকোলজি অ্যাপ্লাই হচ্ছে সেটা তো একটা বিষয়, কিন্তু তারপরেও প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সোশ্যাল অর্গানাইজেশনের মধ্যে কিছু না কিছু সোশ্যাল প্রবলেম অ্যারাইজ করে। সেটা হতে পারে কোনো ইন্টারপার্সোনাল রিলেশনশিপ থেকে সোশ্যাল প্রবলেম অ্যারাইজ করছে, হতে পারে কোনো প্রেজুডাইজ ভিউ পয়েন্ট থেকে অ্যারাইজ করছে, হতে পারে কোনো স্টিরিওটাইপ অ্যাটিটিউড থেকে অ্যারাইজ করছে। বিভিন্ন কারণে সোসাইটির মধ্যে বা সোশ্যাল গ্রুপগুলোর মধ্যে বিভিন্ন সোশ্যাল প্রবলেম অ্যারাইজ হয়। তো সেগুলোকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, করে সেগুলোকে কিভাবে ইন্টারভেন্ট করব, মিন্স কি স্ট্র্যাটেজি ইউজ করে সেই প্রবলেম গুলোকে সলভ করব, এবং যে স্ট্র্যাটেজি গুলো ইউজ করে প্রবলেম সলভ করছি সেগুলোকে ইভ্যালুয়েট করে আমাদের দেখে নিতে হবে যে এগুলো কতটা ভালো করে প্রবলেমটাকে সলভ করতে পারছে, কতটা এফেক্টিভ ওয়েতে প্রবলেমটাকে সলভ করতে পারছে। সেই জিনিসটাই হচ্ছে এই ইন্টারভেনশন এন্ড ইভ্যালুয়েশনের মধ্যে আমরা পড়ছি। দেখ, বেসিক জায়গাটা তোদের বলে দিলাম, যেটা সোশ্যাল সাইকোলজির মধ্যে পড়েছিস তারই অ্যাপ্লিকেটিভ পার্টস এখানে থাকবে বিভিন্ন সেক্টরস গুলোর মধ্যে। এবার সেই সেক্টরস গুলোতে যখন বিভিন্ন সোশ্যাল প্রবলেম অ্যারাইজ হয় তখন সেগুলোকে কিভাবে আমরা ইন্টারভেন্ট করব, মিন্স আমরা পড়বো ইন্টারভেনশন মানে কি, কত ধরনের ইন্টারভেনশন হয়, ইন্টারভেনশনের প্রয়োজনীয়তা কি রয়েছে, ইন্টারভেনশনটাকে কি প্রসেসে আমরা ইন্টারভেন্ট করি, তারপর যে প্রসেসে ইন্টারভেন্ট করছি সেই যে স্ট্র্যাটেজিস গুলো সেগুলো ইভ্যালুয়েট করব। সো ইভ্যালুয়েশন মানে কি, ইভ্যালুয়েশনের টাইপস গুলো কি, কি ইভ্যালুয়েশনেরই বা কি প্রয়োজনীয়তা আছে, যখন ইন্টারভেন্ট করেই আমরা কোনো বা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করেই প্রবলেম সলভ হয়ে যাচ্ছে সেটাকে কেন ইভ্যালুয়েশন করার প্রয়োজনীয়তা রয়েছে, এইগুলো আমরা পড়বো হচ্ছে এই ইউনিট 4টার মধ্যে। সো ইউনিট 4টা এবার আমি স্টার্ট করছি। মোটামুটি একটু বোঝা গেছে তো যে কি পড়ানো শুরু করব আজকে? একটু রিপ্লাই কর। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক
ঠিক আছে, আচ্ছা আমি মেটেরিয়াল তোদেরকে পাঠিয়েছি, ওটারই স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ইন্টারভেনশন এন্ড ইভ্যালুয়েশন, এখানে আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে ইন্টারভেনশন বলতে আমরা কি বুঝি। ইন্টারভেনশন মানে আমি তোদেরকে বললাম কিছু স্ট্র্যাটেজি, সো এখানেও বলছে দেখ an intervention may be defined as a strategy or procedure that is intended to influence the behavior of people for the purpose of improving their functioning with respect to some social and practical problems। মানে কি বলছে, ইন্টারভেনশন হচ্ছে এক ধরনের স্ট্র্যাটেজি বা কিছু প্রসিডিওর, যে প্রসিডিওরের মধ্যে যখন যেখানে কোনো প্রবলেম অ্যারাইজ হচ্ছে, সোসাইটির মধ্যে কোনো প্রবলেম অ্যারাইজ হচ্ছে বা প্র্যাকটিক্যালি কোনো প্রবলেম অ্যারাইজ হয়েছে, সেই প্রবলেম গুলোকে আমরা কিভাবে রিজলিউট করব বা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার গুলোকে কিভাবে ইমপ্রুভ করলে সেই প্রবলেম গুলো সলিউশন হতে পারে, সেই জায়গাগুলো স্ট্র্যাটেজি বা প্রসিডিওরকে আমরা বলছি ইন্টারভেনশন। ঠিক আছে, যেমন ধর কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা তৈরি করতে চাইছি, এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম সম্পর্কে প্রত্যেকটা মানুষের একটা নলেজ থাকা দরকার, নলেজ না থাকলে তার মধ্যে অ্যাওয়ারনেস এর জায়গাটা তৈরি হবে না। তাহলে কোনো একটা জায়গায় সোসাইটির মধ্যে যখন ল্যাক অফ অ্যাওয়ারনেস এর জায়গা তৈরি হচ্ছে, তার মানে নিশ্চয়ই সেখানে যারা রয়েছে, যারা ইন্ডিভিজুয়াল রয়েছে, গ্রুপের মেম্বারসও আমরা বলতে পারি, তাদের মধ্যে নিশ্চয়ই অ্যাওয়ারনেস এর কোনো খামতি রয়েছে, সেখান থেকেই সমস্যাটা তৈরি হচ্ছে। সো এই ইন্টারভেনশন হচ্ছে সেই স্ট্র্যাটেজি বা প্রসিডিওর, যে স্ট্র্যাটেজি বা প্রসিডিওরে আমরা কি করছি, প্র্যাকটিক্যাল বা সোশ্যাল প্রবলেমস গুলো যখন অ্যারাইজ হচ্ছে, সেই স্ট্র্যাটেজি গুলো দিয়ে আমরা প্রত্যেকটা মানে গ্রুপ অফ পিপলদের বিহেভিয়ারটাকে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব। ঠিক আছে, এবার এই যে ইন্টারভেনশনের যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি কত ধরনের হতে পারে। এই স্ট্র্যাটেজি বেসিক্যালি দুটো টাইপস এর হয়, একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে প্রোগ্রামেটিক। পার্সোনাল ইন্টারভেনশন মানে কি, পার্সোনাল ইন্টারভেনশন মানে হচ্ছে সেই ধরনের ইন্টারভেনশন যেগুলোতে ইন্ডিভিজুয়াল নিজেরাই কিছু নলেজ তৈরি করছে এবং নলেজ তৈরি করে তোর কি করছে, নিজেদের মধ্যে মানে স্ট্র্যাটেজি তৈরি করছে যাতে তার চারপাশের যে সার্কামস্ট্যান্সটা সেটাকে ঠিক রাখতে পারে। মানে এখানে পরিষ্কার বলতে চাইছে যে পার্সোনাল ইন্টারভেনশন আর দোজ দ্যাট পিপল ক্যারি আউট ইন দ্য কোর্স অফ দেয়ার ডেইলি লাইফ, that is when they use their knowledge of social psychology to improve their own circumstances or those of people around them। মানে পার্সোনাল ইন্টারভেনশন আমার নিজস্ব চারপাশে কোনো সমস্যা তৈরি হয়েছে, তো আমি সেই সমস্যাটাকে আমার অ্যাওয়ারনেস এর নলেজ দিয়ে কতটা বা আমার সোশ্যাল সাইকোলজির নলেজটা দিয়ে আমি আমার সার্কামস্টেন্সকে কতটা ইমপ্রুভ করতে পারছি, করে আমার ডেইলি লাইফটাকে ভালো করতে পারছি, সেই যে স্ট্র্যাটেজিটা, সেই স্ট্র্যাটেজিটাকেই আমরা বলছি পার্সোনাল ইন্টারভেনশন। ঠিক আছে, এবার এই পার্সোনাল ইন্টারভেনশন বিভিন্ন দিকে হতে পারে, মানে নিজের লাইফটাকে, নিজের ওয়ে অফ লাইফটাকে ঠিক করার জন্য আমরা যে স্ট্র্যাটেজি গুলো অ্যাপ্লাই করছি, অবভিয়াসলি সেই স্ট্র্যাটেজিস গুলোর মধ্যে সোশ্যাল সাইকোলজির নলেজটাকে অ্যাপ্লাই করছি, করে নিয়ে যখন নিজস্ব লাইফটাকে ঠিক রাখছি, সেই স্ট্র্যাটেজিটাকেই বলছি আমরা পার্সোনাল ইন্টারভেনশন। পার্সোনাল ইন্টারভেনশন হলো এবারে হচ্ছে প্রোগ্রামেটিক ইন্টারভেনশন। প্রোগ্রামেটিক ইন্টারভেনশন মানে হচ্ছে কোনো প্রোগ্রাম একটা সেট করা হচ্ছে, সেই প্রোগ্রাম সেট করে সেখানে তখন ইন্টারভেনশন স্ট্র্যাটেজি রেডি করা হচ্ছে। তো প্রোগ্রাম বলতে আমরা কি বুঝছি, প্রোগ্রাম বলতে বোঝাচ্ছে প্রোগ্রাম অ্যাজ অ্যান অর্গানাইজড কালেকশন অফ অ্যাক্টিভিটিস ডিজাইন টু রিচ আ সার্টেন অবজেক্টিভস। ধর কিছু অবজেক্টিভস রয়েছে, সেই অবজেক্টিভস গুলোকে আমাকে ফুলফিল করতে হবে একটা প্রোগ্রামের থ্রু দিয়ে, সেইখানে আমরা কি কি স্ট্র্যাটেজি নিতে পারি। ধর এরকম ধর হলো HIV এর উপর একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে, এবারে HIV এর উপর যখন অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে, তাহলে সেখানে ওই ক্যাম্পের তো কিছু অবজেক্টিভস রয়েছে, যে ওইগুলো নিয়ে অ্যাওয়ারনেসটা সাধারণ মানুষের মধ্যে স্প্রেড করতে হবে, বা কিছু গ্রুপ অফ পিপলের মধ্যে সেটাকে দেখাতে হবে, বা কাউকে এই বিষয়ে ট্রেনিং দিতে হবে, তাহলে এটা একটা প্রোগ্রাম আমরা বলতে পারি। এবার এই প্রোগ্রামটা কতটা ভালো করে রান করবে, কতটা ভালো করে ঠিক ভাবে অ্যাওয়ারনেসটা তৈরি হবে, তার জন্য আমাদেরকে কি করতে হবে, কিছু
স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে হবে। এই স্ট্র্যাটেজিটা কি বেসিসে ইমপ্লিমেন্ট করছি এই বেসিসে যাতে প্রোগ্রামটা প্রপারলি রান করতে পারে এবং প্রত্যেকে যাতে সেখান থেকে বেনিফিট পেতে পারে। তাহলে এই ধরনের কোন প্রোগ্রাম চলাকালীন সেখানে যে প্রবলেম গুলো অ্যারাইজ হওয়ার সম্ভাবনা থাকে এবং প্রবলেম যাতে না আসে তার জন্য আগে থেকে যে স্ট্র্যাটেজিস গুলো আমরা নিয়ে থাকি যাতে করে প্রোগ্রামটা স্মুথলি রান করতে পারে, সেই স্ট্র্যাটেজি গুলোকেই বলি আমরা প্রোগ্রামেটিক ইন্টারভেনশন। এবার এই যে দুটো মেইনলি ইন্টারভেনশন রয়েছে, প্রাইমারি এন্ড প্রোগ্রামেটিক, এছাড়াও আরেকটি ইন্টারভেনশন রয়েছে সেটা হচ্ছে ট্রায়াল ইন্টারভেনশন। ট্রায়াল ইন্টারভেনশনটা বেসিক্যালি যেটা হয়, প্রোগ্রামেটিক ইন্টারভেনশনটার মাঝেই ট্রায়াল ইন্টারভেনশনটা দেওয়া হয়। কারণ দেখ, একটা প্রোগ্রাম চলছে, প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়ে গেছে, এবার সেখানে ওই প্রোগ্রামটাতে একেবারেই কোনো একটা স্ট্র্যাটেজি আমরা ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি না, কারণ প্রোগ্রামটা যত এগোবে তত সেখানে কিছু না কিছু প্রত্যেক দিনের একটা প্রবলেম অ্যারাইজ করবে। সুতরাং যদি আমরা প্রথমে স্টার্টিং এ কিছু ট্রায়াল ইন্টারভেনশন নিই, দেখে নিই যে ধর অল্প করে যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা ঠিক রাখার জন্য কি করতে পারি, প্রত্যেকে যাতে ঠিক ভাবে গাইডেড হয়, অ্যাওয়ারনেস যাতে ঠিক হয়, সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি। এইরকম ছোটখাটো ভাবে ট্রায়াল দিয়ে যখন আমরা ইন্টারভেনশনটা করি, বিভিন্ন স্ট্র্যাটেজিস গুলো নিচ্ছি, তখন সেটাকে আমরা সিম্পল ওয়েতে বলি ট্রায়াল ইন্টারভেনশন। ট্রায়াল ইন্টারভেনশন নেওয়ার কারণটা কি, ট্রায়াল ইন্টারভেনশন নিলে খুব অল্প স্টেপসে আমরা ইন্টারভেন্ট করছি, তো তাতে করে হচ্ছে কি প্রত্যেকটা স্টেপে জিনিসটা আমরা রেকটিফাই করে ফেলতে পারছি। ধর কোন একটা স্ট্র্যাটেজি ঠিক মতন করে ইমপ্লিমেন্ট হলো না, কেন? যদি আমরা একটা বড়সড় কিছু স্ট্র্যাটেজি নিয়ে নিই, তাহলে ইমপ্লিমেন্ট না হলে অনেক কিছু লস হতে পারে, সেটা মানিটারি লস, টাইম লস, অনেক কিছু লস হতে পারে। বাট যদি ছোটখাটো ট্রায়াল বেসিসে করি, তাহলে সেখানে হচ্ছে টাইমটাও কম লাগছে, আমাদের অত মানিটারি লসও হচ্ছে না। সেই জন্য আমরা আমাদের সুবিধার জন্য কিছু কিছু ক্ষেত্রে ট্রায়াল ইন্টারভেনশন করে থাকি। আচ্ছা, দেখ আমরা বললাম বেসিক্যালি ইন্টারভেনশন কি, ইন্টারভেনশনের টাইপস গুলো কি, টাইপস এর মধ্যে পার্সোনাল, প্রোগ্রামেটিক আর ট্রায়াল ইন্টারভেনশন দেখলাম। এবারে হচ্ছে এই ইন্টারভেনশনটা যখন আমরা করব, এই স্ট্র্যাটেজি গুলো যখন আমরা দেব, তখন আমরা কি প্রসেসে দেব। দেখবি আমাদের এই তো সিলেবাসেই রয়েছে প্রসেস অফ ইন্টারভেনশন। একটু পরে চোখ করে প্রসেস অফ ইন্টারভেনশন এখানে কি রয়েছে দেখ, যেভাবে আমরা ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিটাকে ডিজাইন করব, ঠিক আছে, বা ইন্টারভেনশন স্ট্র্যাটেজিটাকে তৈরি করব, ডিজাইন করব এবং ইমপ্লিমেন্ট করব, তার স্টেপস গুলো এখানে বলা রয়েছে। টোটাল 4টে স্টেপস রয়েছে। যে 4টে স্টেপস এর প্রসেসে আমরা ইন্টারভেনশনটা করি, সেটা হচ্ছে ফার্স্টে আইডেন্টিফাই করব প্রবলেমটা কি, সোশ্যাল প্রবলেমের জোনটা ঠিক কোথায়, ঠিক আছে, সেটাকে আইডেন্টিফাই করার পরে সেই প্রবলেমটাকে আমরা কিভাবে সলিউশনের দিকে নিয়ে যেতে পারি সেটা দেখব। তারপরে আমরা সেখান থেকে কিছু গোল সেট করব, মিন্স ইন্টারভেনশন স্ট্র্যাটেজি সেট করব, আর সেই স্ট্র্যাটেজি গুলোকে লাস্ট স্টেপে আমরা ইমপ্লিমেন্ট করব। তো প্রথমটা যদি আমরা বলি যে আইডেন্টিফাইং দ্য প্রবলেম, তাহলে এখানে আমরা কি করব? আইডেন্টিফাইং দ্য প্রবলেমের মধ্যে আগে যে প্রোগ্রামটা চলছে বা আমার পার্সোনাল দিক থেকে যে সোশ্যাল প্রবলেমসটা অ্যারাইজ হয়েছে বা প্র্যাকটিক্যাল প্রবলেমসটা অ্যারাইজ হয়েছে, সেটাকে আগে আমরা আইডেন্টিফাই করতে হবে। কারণ যেখানে আমরা প্রবলেমটাকে ভালো করে আইডেন্টিফাই করতে পারবো না, সেখানে কিন্তু আমরা কোনোভাবেই যেখানে আমরা প্রোগ্রামটাকে আইডেন্টিফাই করতে পারবো না,
সেই জায়গায় কি ইন্টারভেনশন স্ট্র্যাটেজি হবে, কিভাবে আমরা ইন্টারভেনশনটাকে ইমপ্লিমেন্ট করব, আমরা বুঝতে পারবো না। সো ফার্স্ট স্টেপে আমাদের অ্যাকচুয়াল এক্সিস্টেড প্রবলেমটা কি রয়েছে সেটাকে ভালো করে আইডেন্টিফাই করতে হবে। এই প্রবলেমটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, নিড অ্যাসেস করতে হবে যে প্রবলেম হতেই পারে, কিন্তু প্রবলেমটাকে ইন্ডিভিজুয়ালরা সেটার থেকে বেরিয়ে আসতে চাইছে কিনা, কতটা তাদের বেরিয়ে আসার ইচ্ছা রয়েছে, প্রবলেমটার থেকে নিজেকে রিমুভ করার কতটা ইচ্ছা রয়েছে, বা প্রোগ্রামটা চাইছে কতটা প্রবলেম ফ্রি হতে, সেই নিডটাকে ফার্স্ট অফ অল অ্যাসেস করতে হবে। এই অ্যাসেসমেন্টটা ইনফরমালও হতে পারে, ফরমালও হতে পারে। ইনফরমাল হলে কি বেসিসে হচ্ছে, নিজস্ব এক্সপেরিয়েন্সকে আমরা কাজে লাগিয়ে সেখান থেকে আমরা বুঝতে পারি যে না, এই প্রবলেমের রেজলিউশনসটা আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। আবার ফরমাল ওয়েতে যদি করি তাহলে আমাদেরকে কি করতে হবে, সিস্টেমেটিক ওয়েতে যারা এই প্রোগ্রামটার সাথে রিলেটেড তাদের থেকে ডেটা কালেক্ট করতে হবে, তাদের ওপিনিয়নটা জানতে হবে, জেনে নিয়ে ফরমাল ওয়েতে আমাদেরকে নিড অ্যাসেস করতে হবে। এইগুলো করার পরে আমরা কি করছি, একটা অ্যানালিসিস করে নিচ্ছি, কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করে নিচ্ছি, করে নিয়ে আমরা প্রপারলি একটা জায়গায় রিচ করছি, আমরা ঠিকঠাক আইডেন্টিফিকেশন করে ফেলতে পারছি যে প্রবলেমটা কি। এবারে প্রবলেমটা আইডেন্টিফাই, বাপরে প্রবলেমটা আইডেন্টিফাই করার পরে এর পরের স্টেপটা হচ্ছে আমরা সলিউশনে রিচ করতে চাইবো। তো সেই সলিউশনে রিচ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে যে প্রবলেমটার পেছনে কি কি ফ্যাক্টরস কাজ করছে, সেখানে ফ্যাক্টরস গুলো কেমন সেগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। সেই ফ্যাক্টরস গুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি, সেই জায়গাগুলো আইডেন্টিফাই না হলে আমরা ইন্টারভেনশন যে স্ট্র্যাটেজিস গুলো সেগুলোকে আনতে পারবো না। ঠিক আছে, সো এই স্টেজে গিয়ে আমরা কি করছি, আগে সলিউশনে যাওয়ার আগে ফ্যাক্টরস গুলোকে আমরা আইডেন্টিফাই করছি। ফ্যাক্টরস গুলোকে আইডেন্টিফাই করার পরে আমাদেরকে কি করতে হবে, যে ফ্যাক্টরস গুলো আইডেন্টিফাই হলো তার উপর বেস করে আমাকে কিছু রিভিউ অফ লিটারেচার নিতে হচ্ছে। কেন না, এইগুলো আগে আমরা বিভিন্ন লিটারেচার দেখবো যে এগুলো কতটা মানুষকে প্রবলেমে ফেলেছে। এইগুলো যদি থেকে যায়, যদি রিকভার না হয়, তাহলে কি প্রবলেম আসতে পারে, এইগুলোকে আমাদেরকে রিভিউ অফ লিটারেচার করে নিতে হচ্ছে, এবং তার সাথে দেখে নিতে হচ্ছে যে আগে কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা হয়েছিল, সেই স্ট্র্যাটেজিতে কতটা ভালো এফেক্টিভ রেজাল্ট বেরিয়েছিল, সেই অনুযায়ী এখনের স্ট্র্যাটেজিতে কতটা মডিফিকেশন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। সো সলিউশন ইজ এ সেকেন্ড স্টেপে আমরা যেমন একদিকে ফ্যাক্টরস গুলোকে দেখছি, ঠিক সেই ফ্যাক্টরস গুলোকে যাচাই করার পরে আমাদেরকে কি করতে হচ্ছে, ফাইন্ড আউট করার পরে সেখানে রিভিউ অফ লিটারেচারটাকেও ফাইন্ড আউট করে নিতে হচ্ছে যে কারেন্ট প্রবলেমের ঠিক প্রপার সলিউশনটা কোনটা হলে ভালো হয়। দেন এটার পরে যেটা হচ্ছে, আমরা কিছু ইন্টারভেনশন হাইপোথেসিস ড্র করে নিচ্ছি যে এই সলিউশনের জন্য এই ইন্টারভেনশন স্ট্র্যাটেজিটা নিলে ভালো হয়, এটার এফেক্টিভ রেজাল্ট দিলেও দিতে পারে। এইরকম ভাবে কিছু প্রবাবল সলিউশন আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরের স্টেপটা হচ্ছে স্টেপ 3, সেটিং গোলস এন্ড ডিজাইনিং দ্য ইন্টারভেনশন। এবারে আমরা প্রবলেম গুলোকে তো আইডেন্টিফাই হয়ে গেছে, কি কারণে প্রবলেম, ফ্যাক্টরস গুলো আইডেন্টিফাই হয়ে গেছে। দেন স্টেপ 3 তে আমরা কি করব, গোল সেট করব। গোল সেট করা মানে কি, আমাকে এই প্রবলেমস গুলোকে এবার সলিউশনের দিকে নিয়ে যেতে হবে, এই ফ্যাক্টরস গুলোকে আমাদেরকে রিমুভ করতে হবে। তো এই গোলগুলো যখন নিয়ে নিচ্ছি, সেই গোলগুলো কে রিচ করার জন্য আমাদেরকে কি দরকার, কিছু ইন্টারভেনশন স্ট্র্যাটেজি ডিজাইন করা দরকার। যখন আমরা এই ইন্টারভেনশন স্ট্র্যাটেজি গুলোকে ডিজাইন করব, তখন আমাদের এই যে গোলস গুলোকে সেট করলাম, এই গোল এবং অবজেক্টিভ সম্পর্কে আমাদের সাউন্ড নলেজ থাকার খুব প্রয়োজনীয়তা রয়েছে। যদি প্রপার নলেজ আমাদের না থাকে গোলগুলো সম্পর্কে, আমরা কিন্তু ঠিক মতন ভাবে কাজ করতে পারবো না, প্রপার ইন্টারভেনশন স্ট্র্যাটেজিকে রেডি করতে পারবো না। তাই আমাদের গোল সম্পর্কে এবং অবজেক্টিভ সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া রাখতে হবে যে আমাদের কিরকম ইন্টারভেনশন নেব, কতটা ইমিডিয়েট পারপাসে আমাদেরকে গোলে রিচ করতে হবে, না এটা একটা লং টার্ম প্রসিডিউরের কাজটা করলেও চলবে, কিভাবে
কিভাবে কাজটা করব, সেই জিনিসগুলোকে আমাকে ভাবনা চিন্তা করে নিতে হচ্ছে এই স্টেপ 3 এর মধ্যে। করে নিয়ে আমাদেরকে ইন্টারভেনশন স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। এবার এই স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করার জন্য কিছু প্রোগ্রাম লজিক মডেল রয়েছে। যে প্রোগ্রাম লজিক মডেলটা হচ্ছে ইটসেলফ একটা ব্লুপ্রিন্ট। যেমন আমরা হচ্ছে প্র্যাকটিক্যালের আগে একটা ডিজাইন বানিয়ে ফেলি, সেই ডিজাইন অনুযায়ী কাজ করি, এখানেও তাই। যে সোশ্যাল প্রবলেমসটা রয়েছে সেই প্রবলেমসটাকে ডিল করার জন্য যে গোলগুলো সেট করলাম, সেই গোলটাকে রিচ করার জন্য আমাদের ইন্টারভেনশন স্ট্র্যাটেজির যে স্টেপস গুলো হতে পারে, যে ব্লুপ্রিন্টটা, সেই প্ল্যানটা আমরা রেডি করে ফেলবো। সেই প্ল্যানটা রেডি করে ফেললে কি হচ্ছে, আমরা সেখান থেকে প্রত্যেকটা জিনিসের কজ এফেক্ট রিলেশনশিপ গুলো বার করতে পারছি, কোথায় কিরম ভাবে সলিউশনের দিকে গেলে কি হতে পারে সেগুলোকে আমরা জানতে পারছি। পেরে নিয়ে আমরা একটা থিওরিটিক্যাল বেসিসে একটা নলেজ তৈরি করে নিয়ে আমরা সেটাকে ইমপ্লিমেন্টের দিকে নিয়ে যাচ্ছি। অবভিয়াসলি আমরা স্টেপ 4 চলে এলাম। স্টেপ 4 আমরা কি করছি, এই যে প্রসেসটাকে ইন্টারভেন্ট করছি। ইন্টারভেনশন যে প্রসেসটাকে আমরা আইডেন্টিফাই করে ফেললাম, সেই ইন্টারভেনশন প্রসেসটাকে এবার আমরা ইমপ্লিমেন্ট করব। করে দেখব যে প্র্যাকটিক্যাল যে প্রবলেমস গুলো বা সোশ্যাল প্রবলেমস গুলো হয়েছিল সেটা কতটা এবার রেজলিউশনের দিকে আমরা নিয়ে যেতে পারছি। ঠিক আছে? তো এইভাবে আমরা কি করছি, এই 4টে প্রসেসের থ্রু দিয়ে আমরা ইমপ্লিমেন্টেশনটাকে করছি। হলো? এবারে আমরা ইভ্যালুয়েশনে যাব। তাহলে ইন্টারভেনশনের মিনিং, টাইপ, প্রসেস অফ ইন্টারভেনশন, এই জায়গাগুলো ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? রিপ্লাই করে একটু। হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ ম্যাম, ঠিক আছে। এবারে হচ্ছে এই যে ইন্টারভেনশন, এগুলোর ইভ্যালুয়েশনের প্রয়োজনীয়তা আছে। যে যেটাকে ইমপ্লিমেন্ট করলাম, অনেক সময় হয় কি শর্ট টার্ম বেসিসে কাজ করে যায়। যেমন ধর একটা সিম্পল ব্যাপার দেখ, আমাদের যখন প্রায় মাঝে সাঝে হয় না যে গা হাত পায়ে ব্যথা হচ্ছে, জ্বর আসছে, হঠাৎ করে একদিন জ্বর এলো, আমরা একটা প্যারাসিটামল খেয়ে নিলাম। কিন্তু যদি দীর্ঘদিন জ্বর আসতে থাকে, প্রায়শই গা হাত পায়ে ব্যথা হয়, একটা সময় গিয়ে দেখি আর প্যারাসিটামল কাজ করে না, তাহলে সেখানে কি হলো? আমি যে ইন্টারভেনশনটা নিয়েছিলাম যে প্যারাসিটামল খেলে গা হাত পায়ে ব্যথা কমে যায়, জ্বরটা এলে জ্বর কমে যায়, কিন্তু সেটা হচ্ছে না লং টার্মে গিয়ে। তার মানে যে স্ট্র্যাটেজিটা নিয়েছিলাম তার ইভ্যালুয়েশনের একটা প্রয়োজনীয়তা রয়েছে। মিনস কি, আমাকে হয়তো এবার আমার নলেজ কাজ করছে না, আমাকে হয়তো ডাক্তার দেখাতে যেতে হবে। কেন বারবারই বা জ্বর আসছে, কেনই বা গা হাত পায়ে বারবার ব্যথা করছে? অন্য কোনো ফ্যাক্টর কাজ করছে না তো শারীরিক দিক থেকে? সেগুলোকে আমাকে আবার মেডিকেল রিপোর্ট দেখে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই জায়গাগুলোতে কি হচ্ছে, ইন্টারভেনশন স্ট্র্যাটেজিটা নিয়েছিলাম সেখানে আমাকে ইভ্যালুয়েশন করার প্রয়োজনীয়তা পড়ে গেল। So evaluation কি? Evaluation is an integral part of process of intervention, design and implementation and may be considered a fifth steps in the process. ইন্টারভেনশনের যে প্রসেসটা পড়লাম আমরা, লাস্ট পড়লাম ইমপ্লিমেন্টেশন অফ ইন্টারভেনশন, কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারভেনশন প্রসেসের লাস্ট প্রসেস হচ্ছে কি ইভ্যালুয়েশন করা। কারণ যে প্রসেসে আমি ইন্টারভেনশনটা ইমপ্লিমেন্ট করলাম সেটা কতটা এফেক্টিভ হচ্ছে সেটাকেও ইভ্যালুয়েশন করে দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। So, evaluation is an integral part of process of intervention, design and implementation and may be considered as the fifth steps in the process. ঠিক আছে? এই প্রোগ্রাম ইভ্যালুয়েশনস গুলো করার প্রয়োজনীয়তা রয়েছে যাতে করে আমরা প্রত্যেকটা স্টেপে জিনিসগুলোকে ভেরিফাই করে ফেলতে পারি। এবার কেন? What is the need for evaluation for effective program? কি reasons for evaluating intervention এর প্রয়োজনীয়তা কি, বা যেটা আমাদের সিলেবাসে রয়েছে need for evaluation for effective program, সেটা কেন প্রয়োজনীয়তা রয়েছে? বিভিন্ন কারণ রয়েছে। এবার কারণগুলোকে আমরা দেখি। মেজর কারণটা হচ্ছে যে আমাদের থিওরিটিক্যাল অ্যাজাম্পশনসটা করতে হবে। যে প্রোগ্রামটাতে প্রবলেম অ্যারাইজ করেছে সেখানে যে ইন্টারভেনশনটা কাজ করছে সেই ইন্টারভেনশনটা কতটা এফেক্টিভ, সেটা কতটা ইন্ডিভিজুয়ালের মধ্যে ভ্যালিড একটা আউটকাম আনতে পারছে সেই জিনিসটা, এবং কতটা তার মধ্যে অ্যাপ্লিকেটিভ পার্ট রয়েছে। আমি এমন একটা ইন্টারভেনশন নিলাম সেটা শুনতে খুব ভালো লাগছে কিন্তু অ্যাপ্লাই করা খুব ডিফিকাল্ট, এই ধরনের ইন্টারভেনশনস গুলোকে অবভিয়াসলি ইভ্যালুয়েট করার প্রয়োজনীয়তা রয়েছে। সো এই যে কোনটা ইমপ্লিমেন্ট করতে
পারবো ইন্টারভেনশন, কোনটা পারবো না, এইগুলোকে ফাইন্ড আউট করার জন্য ইভ্যালুয়েশনের প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া আরেকটা রিজন হচ্ছে এথিক্যাল ব্যাকগ্রাউন্ড। ধর এমন কিছু ইন্টারভেনশন স্ট্র্যাটেজি আমি ইউজ করলাম যেটা এথিক্যালি, লিগালি, মরালি এগুলো ইমপ্লিমেন্ট করা যায় না। যেমন এই যে রয়েসি অ্যান্ড কলিগস ওনারা 14টা সোশ্যাল প্রবলেমস এর কথা বলেছিলেন, যেখানে একটু এই ধরনের ইন্টারভেনশন স্ট্র্যাটেজি গুলো অ্যাপ্লাই করা ডিফিকাল্ট হয়ে যায়। যেমন তার মধ্যে কিছু সাবস্টেন্স অ্যাবিউজ, পভার্টি, আনএমপ্লয়মেন্ট, ডোমেস্টিক ভায়োলেন্স। এই ধর ডোমেস্টিক ভায়োলেন্সে যদি ধরি, ডোমেস্টিক ভায়োলেন্স এক একটা ক্ষেত্রে এক এক রকম হয়, এক একটা ফরমেশনে ডোমেস্টিক ভায়োলেন্স হয়, তার ডিফারেন্ট ফর্মস রয়েছে। এবার আমরা কি স্ট্র্যাটেজি নেব? লিগাল স্ট্র্যাটেজি নিতে পারি। এবার লিগাল স্ট্র্যাটেজি নিলেও হয়তো এমন কিছু ভয় দেখিয়ে কাজটা হলো যেখানে হয়তো লিগালি কেউ বলতেই চাইলো না যে সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে। তাহলে এমন কিছু ইন্টারভেনশন স্ট্র্যাটেজি ঠিক করতে হয় যে যাতে করে প্রপারলি ইভ্যালুয়েশনের প্রয়োজনীয়তা পড়ে সেই সমস্ত জায়গায়। তো এই ধরনের কেসগুলোতে ইন্টারভেনশন যেটা আমরা নিয়েছি সেটা কতটা ঠিক নিয়েছি সেটাকে ইভ্যালুয়েট করার প্রয়োজনীয়তা রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে কেউ ওই ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে পড়ে গেছে, ইন্টারভেনশন স্ট্র্যাটেজি হিসেবে লিগাল প্রসিডিওরের কথা ভেবেছি, কিন্তু লিগাল প্রসিডিওরে যেতে চাইছে না, কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে না আমার কোনো সমস্যা নেই, কিন্তু চোখ মুখে সেটা প্রকাশ পাচ্ছে। তাহলে আমি যে স্ট্র্যাটেজিটা নিয়েছি লিগাল স্ট্র্যাটেজি, সেটা আমাকে চেঞ্জ করতে হবে, অন্য কোনো স্ট্র্যাটেজি আনতে হবে। তাহলে বিষয়টাকে আমরা ভাববো কিভাবে, প্রসেসটাকে ইভ্যালুয়েট করেই ভাববো। তো এইখানেও কিন্তু এথিক্যাল দিক থেকে ইভ্যালুয়েশনের প্রয়োজনীয়তা রয়েছে ইন্টারভেনশন স্ট্র্যাটেজিস গুলোর। আর কি নিড ফর ফিনান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি। আমরা অনেক কিছু ইভ্যালুয়েশন স্ট্র্যাটেজি ভাবতে পারি, ইন্টারভেনশন স্ট্র্যাটেজি ভাবতে পারি, কিন্তু ইন্টারভেনশন স্ট্র্যাটেজি ভাবা আর সেটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে মানিটারি ব্যাপারও কিন্তু কাজ করে যায়। আমরা মনে করলাম যে কোথাও একটা জায়গায়, এই ধর করোনার সময় যখন কোন একটা জায়গায় মানুষজন যাচ্ছে তখন সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, তারপরে হচ্ছে স্যানিটাইজার স্প্রে করা, এগুলো কিন্তু বেশ কস্ট এফেক্টিভ ছিল। এখন কিন্তু সেটা নেই। তাহলে ওই সিচুয়েশনে যখন গ্যাদারিং হবে তখন সেই গ্যাদারিং এর আউটকাম হিসেবে এই খরচপাতি গুলো রয়েছে, এইগুলোকে ভাবনা চিন্তা করা, এইগুলো তাদেরকে কি করা দরকার, ইভ্যালুয়েট করা দরকার কি আমি ওই সময় ওই খরচটা করতে পারবো। তো সেই জন্য দেখবে করোনার সময় যখন কোনো ম্যারেজের বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হতো তখন কি হতো, বা অনুষ্ঠান বাড়ি হতো, কিছু পার্সেন্ট রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছিল যাতে করে ফিনান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটির জায়গাটাও ঠিক থাকে। এই জিনিসগুলো কি করেছে স্ট্র্যাটেজি কি ছিল, করোনা থেকে বাঁচার জন্য স্যানিটাইজার ইউজ করো, মাস্ক পরো, ডিস্টেন্স মেনটেন করো, এটা করেও তো হাজার হাজার লোকজনকে খাওয়ানো যায়, কিন্তু এটা কস্ট এফেক্টিভ হয়ে যাচ্ছিল। তার জন্য সেইটার ইভ্যালুয়েশন স্ট্র্যাটেজি কি নেওয়া হলো, হ্যাঁ প্রত্যেককে যে 25 জনই যে রেস্ট্রিক্ট করা হলো বা 20 জন রেস্ট্রিক্ট করা হয়েছিল তাদেরকেও স্যানিটাইজার দেওয়া, তাদেরকেও মাস্ক দেওয়া, ডিস্টেন্স মেনটেন করা, সবই করা হয়েছিল, কিন্তু 25 জনকে করা আর 1000 জনকে করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এই সমস্ত জায়গায় ফিনান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটির নিডটা কতটা রয়েছে সেটা দেখে ইন্টারভেনশন গুলোকেও ইভ্যালুয়েট করার প্রয়োজনীয়তা রয়েছে। আর যে প্রোগ্রামটাকে আমরা ডেভেলপ করছি সেই প্রোগ্রামটা কতটা এম্পিরিক্যালি টেস্টেড, মানে যে প্রোগ্রামে ইন্টারভেনশন করছি সেটা কতটা এম্পিরিক্যালি টেস্টেড, কতটা এথিক্যাল সেফগার্ড ইউজ করা হচ্ছে, কোনো ওখান থেকে কোনো কস্ট বেনিফিট আমরা পাবো কিনা, সমস্তটা ভাবনা চিন্তা করেই কিন্তু ইন্টারভেনশনটা করা হয়। এবং ইন্টারভেনশনটা এই ভাবনা চিন্তা গুলোর উপর বেস করেই করা হচ্ছে কিনা, এই যে লাস্ট যে পয়েন্ট গুলো বললাম সেখানে ইভ্যালুয়েশনের প্রয়োজনীয়তা রয়েছে। এই হচ্ছে নিড ফর এফেক্টিভ ইভ্যালুয়েশন। আর ইনএফেক্টিভ ইভ্যালুয়েশন হলে কি হচ্ছে, যেখানে এই ধর জাস্ট একদম ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশন চলে গেলাম, খুব একটা ইভ্যালুয়েট করলাম না, বা ইভ্যালুয়েট করতে গিয়েও আমরা কি করছি, ধর ওই বায়াসনেস কাজ করাচ্ছি বা কম টাকা লাগবে এটা ভেবে
বললাম যে লো কোয়ালিটির মাস্ক স্যানিটাইজার এগুলো ইউজ করো, তাহলে এইগুলো দেখো আরো রোগটা স্প্রেড করে যাচ্ছে। তো এইরকম বিভিন্ন সোশ্যাল প্রবলেমস, আমি একটা এক্সাম্পল দিলাম, এখানে তোরা অনেক এক্সাম্পল পাবি। তো এইগুলো দিয়ে আমাদেরকে যদি আমরা ইমপ্লিমেন্ট করি, প্রপারলি ইভ্যালুয়েট না করি, সেটা ইনএফেক্টিভ ইভ্যালুয়েশন হবে এবং তার ফলস্বরূপ সোশ্যাল প্রবলেমস গুলো বাড়তেই থাকবে, কোনোভাবে কমবে না। এই হচ্ছে আমাদের পড়ার জিনিস ছিল। আমাদের সোশ্যাল সাইকোলজির মধ্যে, অ্যাপ্লাইড সোশ্যাল সাইকোলজির মধ্যে একটা জিনিস বলে রাখি, যে কোনো টপিকই তোরা লেখ না কেন এক্সাম্পল ছাড়া লিখবি না। আমিও দেখ কয়েকটা এক্সাম্পল দিলাম, তোদেরও কিন্তু এই কিভাবে ইন্টারভেনশন হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু যাই টাইপস লিখিস না কেন, নিডস লিখিস না কেন, যাদের পড়ানো হলো প্রত্যেকটার মধ্যেই কিন্তু অবশ্যই কোনো না কোনো এক্সাম্পল, সোশ্যাল প্রবলেম রিলেটেড এক্সাম্পল কে দিয়ে এই জায়গাগুলোকে লেখার চেষ্টা করবি। যেহেতু এটা অ্যাপ্লাইড সোশ্যাল সাইকোলজি, জাস্ট মুখস্থ করে লিখে দিলাম তাতে করলে কিন্তু হবে না, মার্কসটা প্রপার গেইন হবে না। এখানে তোদেরকে অবশ্যই এক্সাম্পল লিখে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, বোঝা গেছে কি? ঠিক আছে, ঠিক আছে। আমার অ্যালটেড যে সিলেবাস সেটা কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র টি টেস্টের অঙ্ক হয়ে গেছে। টি টেস্টের ওই ইন্টারপ্রিটেশনের জায়গাটা আমি একটুখানি বলে দেবো তোদেরকে একটা ক্লাসে, সেটা অফলাইনেই বলবো। আপাতত অনলাইন ক্লাসে যা যা নেওয়া সেটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোরা লেখার জায়গাটা যতটা বলছি ততটা লিখতে থাক। আই স্কোয়ার হয়ে লেখা হয়ে গেলে ইন্ট্রোডাকশন টু টি টেস্ট আছে, দেখবি আমি পাঠিয়ে দেবো। ইন্ট্রোডাকশন টু টি টেস্টটাও কিন্তু তোরা লিখতে শুরু করে দিবি, কারণ এখন বাড়িতে আছিস। কাই স্কোয়ারের লেখাটা কমপ্লিট হয়ে গেলে প্র্যাকটিক্যালি ইন্ট্রোডাকশন টু টি টেস্টটা পাঠাচ্ছি, ওটাও তোরা লিখে ফেলবি। লিখে যেদিনই ক্লাস আসছিস অফলাইনে সেদিনই খাতাটা আমাকে জমা করবি, আমি সাইন করে যেমন রিটার্ন দেওয়া সেরকম রিটার্ন দিয়ে দেবো। ঠিক আছে, আপাতত তোদের সাথে যা যা অ্যালটেড ক্লাস সেটা আমার সিলেবাস কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এরপরে এমডি ম্যাম ক্লাস নেবেন, এমডি ম্যাম বললেন এক্ষুনি এমডি ম্যাম ক্লাস নেবেন, তো তোরা কিন্তু থাকিস। আপাতত তোরা এখান থেকে, তোমাকে কি লিঙ্কটা দেবো নাকি? হ্যাঁ দিয়ে আমি 5 মিনিট পর জয়েন করছি। তাহলে এই লিঙ্কটা ম্যামকে দিয়ে রাখছি, আমাকে তো জয়েন করে দিতে হবে। তাহলে ওরা একটা লিংক করে জয়েন করে, আচ্ছা তাহলে তুই একটা কাজ কর, তোরা কেউ একটা লিংক দিয়ে দে এমডি ম্যাম কে, তোরা জয়েন করে থাক আর 10 মিনিট পরে আচ্ছা 10 মিনিট পরে জয়েন করছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, লিভ করে দে তোরা। থ্যাংক ইউ ম্যাম, লিভ করলাম। হুম হুম।